বন্ধুদের শুভ সন্ধ্যা জানাচ্ছি। গতকালকে মার্কেট আপডেট দেওয়ার পরে আজকে দেওয়াটা অনেক জরুরি হয়ে পড়েছে, যেটার কারণে মার্কেট আপডেট দিতে বসলাম। তো আপনারা নিশ্চয়ই মার্কেট অনেক এনজয় করেছেন আজকে। যদি আমার ভিডিও ফলো করে থাকেন তাহলে অনেক মজা পেয়েছেন হয়তো। তো যাই হোক, আমরা আজকে গতকালকের 5টা শেয়ারের অবস্থা কি, এটার সাথে নতুন আরও একটা সেক্টর অথবা 2টা শেয়ার, এমনকি সাথে ইন্ডেক্সের আলোচনাটা করব, খুব শর্টলি করব আজকে। আমরা মার্কেটকে শুরুতে সামান্য নেগেটিভ হতে দেখার পরই কিন্তু 10 মিনিট পরে মার্কেট তত্তর করে অনেক উপরে উঠে যায়, যেটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি। আর মার্কেট সারাদিন একই জায়গায় উত্থান পতন করে 5-10 পয়েন্টসের মধ্যে শেষে 10.5-7 পয়েন্টসে বাজার শেষ করেছে। আজকে অ্যাডভান্স কি গতকালকে চাইতে কিছুটা কম হয়েছে, 173টা ডিক্লাইন করেছে, একটু বেশি গতকালকে চাইতে 153টা। আর ভলিউম একদম চোখে পড়ার মতো, নজর কাড়া। যেমন গতকালকে ছিল 487 কোটি টাকা, আর আজকে হয়েছে 544 কোটি টাকা, যেটা আমরা অনেকদিন ধরে বলছি। ভলিউম ইন্ডেক্স বাড়ার সাথে সাথে যেন ভলিউমটা খুব ভালোভাবে বাড়ে, এমনকি পাশাপাশি সবগুলা সেক্টরও যেন মুভ করে। তো সেটার প্রেক্ষিতে আমরা একটা দেখতে পাচ্ছি, আমার কাছে বেশি লুক্রেটিভ মনে হয়েছে আজকে, সেটা হচ্ছে ফাইন্যান্স সেক্টর একদম ফুললি এই সেক্টর ওয়াইজ মুভ করেছে। মাত্র একটা শেয়ার 10 পয়সা ক্লোজ হতে দেখলেও 10 পয়সা না, সেটাও কিন্তু ক্লোজিং রেট ইকুয়াল। তো 100% শেয়ারের দাম এই সেক্টরটাতে বাড়ে। তো মার্কেট যেরকমই যাক, সেক্টর ওয়াইজ যখন মুভমেন্ট করবে তখন কিন্তু সবাই কম বেশি বেনিফিটেড হবে। যেমন ইসলামিক ফিন্যান্স এবং ন্যাশনাল হাউসের খুব ভালো দাম বেড়েছে, পাশাপাশি আইপিডিসি 50 পয়সা বেড়েছে, আইডিএলসিও দাম বেড়েছে। এটা ছাড়াও ডিভিএস 1 টাকা বেড়েছে। তো আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবগুলো শেয়ারই পজিটিভ ছিল। তো এখন সেটা কন্টিনিউ করবে কি করবে না, সেটা আমরা আগামী দিন বুঝতে পারবো। এটার পাশাপাশি আরো বিক্ষিপ্তভাবে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং টেক্সটাইল সেক্টরে বেশ কিছু শেয়ারের দাম বাড়তে দেখেছি আমরা আজকে। এমনকি পাশাপাশি মেডিসিন সেক্টর, যেটাকে খুব চোখে পড়ার মতো, অনেকগুলা মেডিসিন সেক্টরের মধ্যে অনেকগুলো শেয়ারেরই দাম বেড়েছে। আমরা সেটা একটু দেখি। ফার্মাসিউটিক্যালস সেক্টর, যেমন এই যে দেখা যাচ্ছে এসিআই থেকে শুরু করে আমরা নিচের দিকে যতই যাব, অধিকাংশ শেয়ারেরই আমরা মোটামুটি, যেগুলো অনেকদিন থেকে বাড়েনি সেই শেয়ারগুলোরই আমরা দাম বাড়তে দেখছি। যেগুলো বিগ শর্ট ক্যাপিটাল, সেগুলোর দাম কমেছে। তো এটার পাশাপাশি আমার সিলেকশনে যেগুলো ছিল, আমার কাছে মনে হয়েছে সেগুলোরই বেশি দাম বেড়েছে। এটার মধ্যে আমার সিলেকশনে ছিল, যেমন 1 নম্বরে ছিল অ্যাকমি ল্যাব, টেকনো ড্রাগস এবং নাভানা ফার্মা। তো আমার এখানে 3টা ছিল, 3টাই দাম বেড়েছে আমার কাছে, সেই জন্য মনে হচ্ছে অর্থাৎ সেক্টর ওয়াইজ পুরোটাই বেড়েছে। এটা ছাড়াও আমরা যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরটাও চেক করি, সেখানেও দেখতে পাবো অনেকগুলো শেয়ারের দাম বাড়তি। না, এইটাও ওষুধ সেক্টরের মধ্যে দেখাচ্ছে। এখানেও সেক্টর ওয়াইজ যেটা আমি দেখতে পাচ্ছি, আমার এখানে ছিল ইফা দটো, তারপরে হচ্ছে জিপিএইচ ইস্পাত, আর এটা ছাড়াও নাহি ক্যাপ ছিল, নাহি ক্যাপ। আর উপরে কি আছে, 3টা শেয়ার ছিল, 3টা শেয়ারের দাম বেড়েছে, যেটা কারণে মনে হয়েছে সেক্টর ওয়াইজ দাম বেড়েছে। আমরা যাই হোক, আমরা সবগুলো সেক্টরের দাম বাড়তে দেখিনি আজকে, 1-2টা সেক্টর দাম বেড়েছে। চলুন আমরা আজকে ইন্ডেক্সের অ্যানালাইসিসটা দেখি কি অবস্থা। গতকালকে যে আলোচনাটা ব্যাপকভাবে করেছি, সেটা অনুসারে আমরা আজকে দেখতে পেয়েছি মার্কেট 5246-47 পয়েন্ট পর্যন্ত বাড়তে দেখেছি, যেটা গত স্বল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি আমি বলবো। এখানে যত সময় দেখা যাচ্ছে, একেবারে 4 ডিসেম্বর 24-এর পরে আজকেই প্রথম অনেকটা হাই কে টাচ করে অনেক উপরে উঠেছিল। আমরা যদি লাইন চার্টেও দেখি, দেখা যাচ্ছে যে স্পার লাইন চার্ট অনুসারে আজকে রেটটা
একেবারে 4 ডিসেম্বর যে রেটটা ছিল সেটাকে টাচ করেছে। এমনকি এর আগে যতগুলো হাই ছিল সবগুলাকে ওভারকাম করে আজকে রেজিস্ট্যান্স লেভেল মোটামুটি টাচ করে ফেলেছে। সেই টাচিং অনুসারে আমরা ছোট্ট একটা উইক দেখতে পাচ্ছি, যেহেতু উইকটা বড় ধরনের একটা রেজিস্ট্যান্স এরিয়ার মধ্যে টাচ করেছে, তো সেটাকে ওভারকাম করতে পারেনি এখনো। সময় এখনো বাকি আছে, যেহেতু ভলিউম বাড়ছে, প্রাইসও বাড়ছে। তো সেক্ষেত্রে এই ছোট্ট বাধাটা অতিক্রম করেও যেতে পারে। সেটা করার জন্য আমরা আসলে অপেক্ষা করছি। যতক্ষণ পর্যন্ত ওভারকাম না করবে ততক্ষণ আমরা এটার পূর্ণাঙ্গ আপট্রেন্ড কনফার্মেশনটা পাচ্ছি না। তো সেক্ষেত্রে এটার রেজিস্ট্যান্স 60 পর্যন্ত আমি ধরে রেখেছি আপাতত। যদি আগামী দিনেও 60কে টাচ করে এরকম যদি মার্কেট পজিটিভও হয়, ভলিউমও অনেক বেশি হয়, তারপরে যদি মার্কেট এই টাইপের উইক করে, তাহলে আমাদেরকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, কারণ এই জায়গাটাই বারবার টাচ করে বাজার নিচের দিকে চলে আসে। তো সেটার জন্য আমাদেরকে আগামীকালও অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে এটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করে চলে যাবে। এগুলোর পাশাপাশি আমি একটা সেক্টরকে সিলেক্ট করেছি, সেটা হচ্ছে আইটি সেক্টর। আমার কাছে আজকে যেরকম ফাইন্যান্স সেক্টরটা খুব ভালো দাম বেড়েছে, তো এটার পাশাপাশি আইটি সেক্টরটাকে আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি। আমরা যতটুকু খালি চোখে দেখা যাচ্ছে, যেমন এটার আমরা যদি লং টাইম হিসেব করি, এস পার লং টাইম অনুসারে এটা এপ্রিল 2021-এর যে লোটা ছিল সেই লোটাকে 3 বছর পরে টাচ করেছে এই 24 নভেম্বরে। সেই টাচিং এর পর থেকে আরো 2 বা 3 বার টাচ করেছে, কিন্তু এর নিচে আর একবারও এই সেক্টরটা যায়নি। তো যেহেতু সেক্টরটা যায় নাই, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা একটা স্ট্রং সাপোর্ট জোন পেয়ে গেছে, ভালো ধরনের একটা সাপোর্ট পেয়ে আপ ডাউন করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এখন যদি উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, আমরা যদি এখন যদি এটাকে উপরের দিকে যেতে হয়, তাহলে সামান্য একটু রেজিস্ট্যান্স লেভেলগুলো আছে, আমি যে জায়গাটা বক্স ড্র করে রেখেছি, এই বক্সটাকে অতিক্রম করতে পারলে হয়ে যাবে। এখানে অতিক্রম করার জন্য যত ধরনের রসদ দরকার, ভলিউম দরকার, সবকিছু কিন্তু পেয়ে গেছে। তো সো এই সেক্টরটা আমার কাছে খুব মোস্টলি প্রমিজিং মনে হচ্ছে। এই সেক্টরে অনেকগুলো শেয়ারই আছে যেগুলো খুব দাম বাড়ে, তার মধ্যে আমি আইটিসিকে দেখতে পাচ্ছি। আইটিসিও ঠিক পুরো সেক্টরের মতো একই ধরনের ঘটনা। 22 সালের যে লোটা ছিল সেই লোটা আমরা 24-এর মে জুনে অনেকটুকু উপরে উঠতে দেখেছিলাম আইটিসি। এখন 2 বছর 6-7 মাস পরে কিন্তু সেই 22 সালের লোটাকে টাচ করে ফেলেছিল। সেই লোটাকে টাচ করে এখন আবার ঠিক আমি একটু আগে যে সেক্টরটা অ্যানালাইসিস করে দেখিয়েছি হুবহু অনেকটা একই রকম। এটা কিছুটা বেটার, একটা আপসুইং হয়েছে, তারপরে ডাউনে গেছে, এখন আবার আপে যাওয়ার চেষ্টা করছে। তো সে আপ অনুসারে আমি দেখতে পাচ্ছি, আমি যে লং টার্ম ভিউ ড্র করেছি সেটা অনুসারে 38 টাকা 20 পয়সা হচ্ছে এটা সাপোর্ট, এমনকি সে 38 টাকা 20 পয়সায় কিন্তু শেয়ারটা আজকে ক্লোজ করেছে। যদিও ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ভালো না, ভলিউমও অতটা ভালো করেনি। যেদিন এভারেজ ভলিউম করবে, প্রাইস হাইক করবে, এই বক্স থেকে প্রাইস বের হবে, সেটা বেরোতে 39 টাকা প্রাইসটা ক্রস করতে হবে। তাহলে আমরা এই 39 টাকা প্রাইস ক্রস করলে এটাকে এন্ট্রি নিতে পারবো। আর কেউ যদি আর্লি এন্ট্রি নেন তাহলে অবশ্যই স্টপ লস 37 টাকা 20-30 পয়সা হিসাব করে স্টপ লস দিয়ে নিতে পারেন। আর টার্গেট থাকতে পারে এটার 42 থেকে 43 টাকা। তো 5 টাকার জন্য 1 টাকা রিস্ক নেওয়া যেতেই পারে। সে আইটিসি আমার কাছে মোস্ট প্রমিজিং মনে হচ্ছে। যে কোনো দিন একটা প্রাইস উত্থানে চলে যাবে। এই কারণে বলছে মার্কেট খারাপ হলেও কিছু শেয়ার আছে যেগুলোর দাম বাড়ে, তার মধ্যে আইটিসিও কিন্তু অন্যতম। এটার পাশাপাশি এই সেক্টরে একটা শেয়ার আছে যেটা হলো অগ্নি সিস্টেমসকে আমরা দেখতে পাচ্ছি 2023-এর নভেম্বরে যে লোটা ছিল সেটা 25-এর জানুয়ারিতে এসে টাচ করেছে ফাইনালি। তো আমরা যদি একবার লো পেয়ে যাই, এমনকি সেখান থেকে আপ দেখতে পাই, তাহলে আমরা ধরে নিব যে মোটামুটি সে তার সর্বনিম্ন যে লোটাকে টাচ করার দরকার সেটা টাচ করে তার লাইফ সাইকেল কমপ্লিট করে ফেলেছে।
সেখান থেকে প্রাইসটা আবার উত্থানে যাওয়ার চেষ্টা করছে। যেমন লো ছিল 23 টাকা, 23 টাকা থেকে এখন 28 টাকা, 28 বা এটা 29 টাকা ছিল, 28 টাকা এখন প্রাইস করেছে। তবে এটার উল্লেখযোগ্য ব্যাপার গত কিছুদিন থেকে ভলিউমটা বেশ ভালো ভলিউম করছে, এমনকি আজকে ভালো ভলিউম হয়েছে। এটা আইটিসির মতো ওরকম না, যে একটা সাপোর্ট লেভেল, ফিবো সাপোর্ট লেভেল, সেটার অনেক উপরে অবস্থান করছে। যদিও চ্যানেলের ভিতরে আছে, চ্যানেল ব্রেকআউট করলে প্রাইসটা অনেক দূর চলে যাবে। এই দুইটা শেয়ার আমার কাছে এই সেক্টরে খুবই প্রমিজিং মনে হচ্ছে। এটার পাশাপাশি আমরা ফিনান্স সেক্টরটা, কিন্তু ফিনান্স সেক্টরের সবকিছুই দাম বেড়েছে আজকে, তাহলে সেই অনুসারে আমরা ফিনান্সকেও আমাদের বিবেচনা আনতে পারি। তবে সেটা বিবেচনা আনতে হলে অবশ্যই সেটাকে আগামীকালকে প্রাইস যেমন আজকে যে ভলিউমটা করেছে সে ভলিউমটার কনফার্মেশন যদি আগামী দিন দেয়, এবং এইখানে যে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই রেজিস্ট্যান্স লেভেলটাও যদি সেক্টরটা পার করে ফেলতে পারে, তাহলে আমরা ধরে নিব যে মোটামুটি সে একটা আপ ট্রেন্ড মুভের জন্য রেডি হচ্ছে। যেহেতু এগুলো ডিক্লারেশনের টাইমও চলে আসতেছে, আমাদের দেশের ফান্ডামেন্টাল রেশিও যদি আমরা হিসাব করি, সেই অনুসারে কিন্তু কোনো ব্যাংক লিজিং ভালো ডিক্লারেশনে যেতে পারবে না, দিতে পারবে না, এরকম একটা হিসাব কিতাব আছে। তো সেটা অনুসারে কিন্তু অত প্রাপ্তিটা অত বেশি সুবিধার হবে বলে মনে হয় না। কিন্তু তারপরেও ওগুলো হিসাব না করেও যদি আমরা আগাতে চাই, তো সেক্ষেত্রে এই বক্স থেকে প্রাইসটা আগামী দিন বের হয় কিনা এটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। আর এটার পাশাপাশি গতদিন আমরা যে কয়টা শেয়ার অ্যানালাইসিস দিয়েছিলাম তার মধ্যে ইফাদটা ছিল অন্যতম। গতকালকে আমি বারবার বলেছি এখানে ডাবল স্টার করেছে, ক্র্যাশ স্টার করতে পারে, প্রাইস বেড়ে যেতে পারে। তো সেই অনুসারে ভলিউম সহ প্রাইস বেড়েছে। গতদিন কিন্তু ভলিউমটা এভারেজ ছিল না, যে কারণে আমি জোর গলায় বলিনি। আর আজকে ভলিউমও বেড়েছে, প্রাইসও বেড়েছে। তবে ছোট্ট একটা সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাটা হচ্ছে এটার আগের যে প্রাইসটা, সেই প্রাইসটা যদি আগামী দিন ওভারকাম করে ফেলতে পারে এমনকি ভলিউম সহ, তাহলে আমার মনে হয় না আর কোনো বাধা থাকতে পারে। তবে এখনকার, আমি গতকালকেও বলেছি আজকেও বলছি কথাটা, সেটা হচ্ছে এখনকার সময়ে ম্যাক্সিমাম সময় আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রাইস একদিন বাড়লে পরের দিন পড়ে যায়। তো সেক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে। যেমন গতকালকে আমরা মালিকের অ্যানালাইসিস দিয়েছিলাম, মালিকও বেশ বড় ধরনের একটা ক্যান্ডেল করেছিল, 1 টাকা 50 পয়সা সম্ভবত দাম বেড়েছিল, বা 1 টাকা 30 পয়সা হতে পারে। এমনকি সেই রেজিস্ট্যান্স লেভেলটাও পার করেছিল। তো রেজিস্ট্যান্স লেভেল পার করলে রিটেস্টের জন্য আবার আসবে, এটা আমরা জানি। তো সেই রিটেস্টের জন্য চলে আসছে আজকে, রিটেস্টের জন্য এসে আবার গ্রিন ক্যান্ডেল করলে ভলিউম ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল করলে কিন্তু এটার চরম উত্থান মোড় যেটা, সেই উত্থান মোড়ে চলে যাবে। তো এই ক্ষেত্রে এটা কি আরো নিচে এসে বাড়ে, নাকি এই জায়গাটায় ওর প্রাইসটাকে এখান থেকে রিটেস্ট করে উঠে যায়, সেটা একটু দেখার ব্যাপার আছে। তারপরে এটা ছাড়াও আমরা আর একটা শেয়ার জিপিএইচ ইস্পাতের কথা বলেছিলাম, দেখিয়েছিলাম। জিপিএইচ ইস্পাতটা গত দুদিন প্রাইস বাড়ার কারণে আজকেও 50-60 দাম বেড়েছিল। এটাও একটা টপে যাওয়ার কারণে কিন্তু প্রাইসটা কারেকশন করে এই টপটা ওভারকাম করতে পারলে আবার দাম বাড়া স্টার্ট করবে। ভলিউম কিন্তু বলবৎ আছে, তো সেক্ষেত্রে ভয়ের তেমন কোনো আমি কারণ দেখছি না। তারপরে এটার পাশাপাশি আমরা একটা শেয়ার দিয়েছিলাম যেটা হচ্ছে নাভানা ফার্মা। নাভানা ফার্মা যেভাবে প্রাইস বাড়া উচিত ঠিক সেইভাবেই কিন্তু প্রাইসটা, গতকালকে আমি চার্টটা ডিফারেন্ট দিয়েছিলাম, আজকে মর্নিংয়ে চার্টটাকে আমি রিশাফল করার পর একটা চ্যানেল ড্র করেছিলাম। সেই চ্যানেল অনুসারে কিন্তু প্রাইসটা ব্রেকআউট করে ফেলেছে। এমনকি ভলিউমও খুব চমৎকারভাবে স্ট্রংলি ভলিউম প্রাইস দুইটাই বেড়েছে। তো এই ক্ষেত্রে এটার যে রেসিস্ট্যান্স এরিয়াটা আছে, সেই রেসিস্ট্যান্স এরিয়াটা এক্স্যাক্টলি 55-56 পর্যন্ত। তো এই 55-56 পর্যন্ত হয়তো একটু পেইন দিবে, কষ্ট দিবে, এরপরে কিন্তু শেয়ারটা
অনেক দূর বাড়ার জায়গা আছে, কারণ এটা যে জায়গা থেকে পড়েছে আমরা যদি লং টার্ম হিসেব করে দেখাই তাহলে দেখা যাবে এটার জন্ম ছিলই যে জায়গাটাতে 70 টাকার কাছাকাছি, সেই জায়গাটা থেকে 70 টাকার নিচে মাঝে একবার আসছিল 64-65 টাকায়, আবারও দাম বেড়ে এটা প্রায় 120-30 টাকার একটা শেয়ার এখন 52 টাকায় পড়ে আছে। তো আমরা অত চিন্তা করব না, কিন্তু এক্স্যাক্টলি এটা ধীরে ধীরে 80 টাকা পর্যন্ত যাওয়াটা একদম খুব অল্প সময়ের একটা ব্যাপার। তো সেটার জন্য 55 টাকাটা আসলে পার করতে হবে। তো আমরা মোটামুটি গতকালকে যতগুলো শেয়ার দিয়েছি সেগুলো প্রত্যাশা মোতাবেক পারফর্ম করেছে। সে পারফরমেন্স অনুসারে আমরা আরো একটা শেয়ার কথা বলি, সেটা হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের গতকালকে আপনাদেরকে ফান্ডামেন্টাল ইস্যুসগুলো আমি দেখিয়েছি। ফান্ডামেন্টালি এত ভালো ডিক্লারেশন হওয়ার পরেও শেয়ারটা এই জায়গাটা কারেকশন করেছে, সেটা গতকালকে আমি বলেছি। আর গতকালকে যে ভলিউম ছিল, আজকে ভলিউম সামান্য একটু বেড়েছে, পাশাপাশি দামও বেড়েছে। তো আমি শেয়ারটা নিয়ে খুবই প্রত্যাশা করছি একটা কারণে, এটা যদি আমরা এইসব লেভেলে কিনিও সেটাতে বোনাস খেলেও কিন্তু আমাদের বোনাসটা ফ্রি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ শেয়ারটা সবসময় প্লে মেকার শেয়ার। এই শেয়ারটাও আমার দৃষ্টিতে যতটুকু দাম পড়া উচিত, তার লাইফ সাইকেল থেকে শুরু করে যা যা হওয়া উচিত, একেবারে 21 সালের কাছাকাছি জায়গায় যে প্রাইসটা ছিল সেটাকে টাচ করে ফেলেছিল এবার 35 টাকার কাছাকাছি। তো সে লাইফ সাইকেল কমপ্লিট করেই কিন্তু উঠছে। তো আর পতনের আসলে তেমন কোনো ভয় নাই, পতন হলেও বা কত হবে, যেহেতু শেয়ারটার সর্বোচ্চ হাই ছিল 135-40 টাকা, তাহলে আমরা ধরে নিচ্ছি এই শেয়ার এখন আছে 50 টাকা। তার মানেটা হচ্ছে প্রায় 150-200% পর্যন্ত শেয়ারটার কারেকশন হয়ে যাওয়ার পরেও আমরা শেয়ারগুলোতে ইনভেস্টমেন্টে ভয় পাচ্ছি। তো এত ভয় পেলে আসলে এই বাজারে টিকে থাকাটা আমাদের জন্য অনেক কষ্ট হবে, দুরূহ ব্যাপার হবে। তো আমরা অতটুকু চিন্তা করব না, আমরা চিন্তা করব খুব কাছাকাছি জায়গায় শেয়ারগুলোর প্রাইসটা যৌক্তিক প্রাইসে যাক। সেই যৌক্তিক প্রাইসগুলো হতে পারে, যেমন যেহেতু ডিক্লারেশন হয়ে গেছে, আমরা একটা চিন্তা করতে পারি 60-65 টাকা খুব শর্টলি। তারপরে এখানে রেকর্ড ডেটের একটা বিষয় আছে, বোনাসের ইস্যুস, সেই ইস্যুসটা কমপ্লিট হওয়ার পরে এই যে ছোট্ট যে রেসিস্টেন্সটা আমি এখন ড্র করলাম, এই রেসিস্টেন্সটা হয়তো আগামী দিনই পার করে ফেলবে। এটা যদি পার করে ফেলে তাহলে এটা 60-65-তে যাওয়াটা একদম সমস্যাপেক্ষ ব্যাপার হবে। তো আগামী দিন এই বাধাটা পার করুক, দেন এটা আমরা অ্যান্টি প্ল্যান নেওয়াটা খুবই যুক্তিযুক্ত হবে। কারণ তার আগে এন্ট্রি নিলে আমাদের মার্কেটের যে কন্ডিশন, যে কোনো সময় হয়তো যে কোনো ধরনের একটা বিপদও থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিব আগামী দিনও যেহেতু ভলিউম ভালো করেছে, আগামী দিন বেশ ভালো প্রাইস হাইক হবে, এমনকি এইসব জায়গা থেকে শেয়ারটা আমরা 60-65-তে মোটামুটি একটা প্রাইস পেয়ে যেতে পারি। বন্ধুরা, আমরা মোটামুটি সবগুলো শেয়ারের আলোচনা কমপ্লিট করেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।